সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ভিডিও ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে আমাদের ভূগোল দ্বিতীয় পত্র, অর্থাৎ আমরা যেটাকে মানবীয় ভূগোল বা সাংস্কৃতিক ভূগোল বলি বা মানব ভূগোল, এই কোর্সের প্রথম অধ্যায়টি তোমাদের সিলেবাস শেষ হয়েছে ইতিমধ্যে। আমরা প্রথম অধ্যায় এবং তোমাদের অনেকেরই অনুরোধের বা তোমাদের ছাত্রছাত্রীরা তাদের প্রয়োজনের প্রেক্ষিতে আমরা বিভিন্ন চ্যাপ্টারগুলো আবার রিভিশনের ব্যবস্থা করছি। সেই আলোকে আমরা ভূগোল দ্বিতীয় পত্র আমরা তাহলে প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। আসলে ভূগোল কি ইতিমধ্যে তোমরা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের মাধ্যমে জেনেছো যে একটা নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের সাথে একটা স্থান বা পরিসরের যে অবস্থা, ভূমিরূপগত অবস্থা, মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড, মানুষ প্রকৃতিকে ব্যবহার করে যে ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড করে, এই সার্বিক সকল অর্থনৈতিক কর্মকাণ্ড এবং পরিবেশের সকল অবস্থাগুলো বিবেচনা করাই হচ্ছে ভূগোলের কাজ। তো আমরা মানবিক ভূগোল বলতে যেটা বুঝি যে প্রাকৃতিক ভূগোলে মানুষ বসবাস করছে। আমরা প্রাকৃতিক ভূগোল অধ্যয়নে জেনেছি যে বিভিন্ন ধরনের ভূমিরূপ, সেই ভূমিরূপগুলোর সময়ের সাথে সাথে পরিবর্তন, ভূমিরূপের ক্ষয় হয়। এখন এখানে আমরা এই ভূমিরূপের ক্ষয় এবং ভূমিরূপের পরিবর্তনের মধ্যে একটা ফ্যাক্টর অ্যাড করি, সেটা হচ্ছে মানুষ প্রকৃতিতে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে ভূমিরূপের ওপর অনেক ধরনের ক্রিয়াকর্ম করে থাকে। মানুষ কৃষিকাজ করে, এটা একটা অর্থনৈতিক কর্মকাণ্ড। মানুষ বনায়ন করে, অর্থাৎ বনভূমি তৈরি করে, এটা একটা অর্থনৈতিক কর্মকাণ্ড। এই কাজগুলো মানুষ যে করছে বিভিন্ন সময়ে, বিভিন্ন স্থানে, বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড মানুষ করছে। শিল্প স্থাপন করা হলো, মনে করি যে একটা নদীর তীরে একটা নদী বন্দর স্থাপিত হলো, সেখানে অনেক নৌযান চলাচল করে। এই নৌযানগুলো কারা চলাচল করায়? মানুষ, অর্থাৎ এটা মানবীয় কর্মকাণ্ড, মানুষের কর্মকাণ্ড। এইগুলোকে আমরা বলছি মানবিক ভূগোলের অন্তর্গত বিষয়। অর্থাৎ এই মানুষের এই সকল কর্মকাণ্ডগুলো, মানুষের অ্যাক্টিভিটিসগুলো, এগুলোই হচ্ছে আমাদের মানবীয় ভূগোল বা মানব ভূগোলের আলোচনার বিষয়বস্তু। তাহলে আমরা এখন ভূগোলের এই যে মানবীয় ধারা বা এই যে মানব ভূগোল যে বিষয়টা, এটাকে আমরা কি বলছি? যে ভূগোলের যে শাখায় পৃথিবীতে বসবাসরত বিভিন্ন মানব সম্প্রদায় এবং তাদের জীবনযাপনের যে বৈশিষ্ট্য, জীবনযাপনের যে ধরন, যে ধারা, এইগুলোই হচ্ছে মানবিক ভূগোল বা এগুলো আলোচনা করাই হচ্ছে মানবিক ভূগোলের কাজ। অর্থাৎ তাহলে আমরা কি বলছি? ভূগোল আমরা বলছি যে একটা পরিসর বা একটা স্থান বা একটা স্পেস নিয়ে আলোচনা করা। ভূগোলের মধ্যে এই যে স্থান বা স্পেসে মানুষ বসবাস করছে, বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড করছে, মানুষের এই কাজকর্মগুলো, মানুষের জীবনধারা, মানুষের চলাচলের বৈশিষ্ট্য, মানুষের কাজের বৈশিষ্ট্য, এই সমগ্র বিষয়গুলো আমরা এক কথায় বলি মানবীয় ভূগোল বা মানব ভূগোল। এটাকে আবার সাংস্কৃতিক ভূগোলও বলা হয়। আমরা দেখেছি যে ভূগোলের প্রধান দুইটি শাখা, প্রাকৃতিক ভূগোল এবং মানবিক ভূগোল। মানবিক ভূগোলের আবার অনেকগুলো দিক, আলোচনার অনেকগুলো দিক আছে, অনেকগুলো ধারা আছে। যেমন রাজনৈতিক ভূগোল, তারপরে সাংস্কৃতিক ভূগোল, বসতি ভূগোল, বিশ্বের বিভিন্ন দেশে বসতির যে মানুষের যে পার্থক্য, আবার বিশ্বের বিভিন্ন দেশে মানুষ জীবিকা নির্বাহের জন্য, জীবিকা অর্জনের জন্য অনেক ধরনের কাজকর্ম করে। এইগুলোকে বলি অর্থনৈতিক কর্মকাণ্ড। এটাকে আমরা আবার বলছি অর্থনৈতিক ভূগোল। তাহলে মানবিক ভূগোল বা মানব ভূগোলের কিন্তু অনেকগুলো ধারা রয়েছে। আমরা আজকের ক্লাসে এগুলো আলোচনা করব। তাহলে মানব ভূগোল বলতে আমরা বোঝাচ্ছি মানব সৃষ্ট যে পরিবেশ, মানব সৃষ্ট পরিবেশে মানুষ যে সকল কাজ করে, এই সবগুলোকে এক কথায় আমরা বলতে পারি মানবীয় ভূগোল বা মানব ভূগোল। এখন আমরা যেহেতু আমাদের একটা পুঁথিগত বা পুস্তকগত সংজ্ঞার প্রয়োজন আছে, যেমন ভূগোল কাকে বলে সেটার সংজ্ঞা আমরা অধ্যয়ন করেছি, প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা অধ্যয়ন করেছি, মানবিক ভূগোলেরও সংজ্ঞা আমরা আলোচনা করতে চাই। যেমন ফ্রেডরিক রাটজেল, তোমরা নাম শুনেছ, জার্মান ভূগোলবিদ। তিনি বলেছেন মানুষ, অর্থাৎ এই যে মানবকুল, পৃথিবীতে বসবাস করছে যে মানবকুল, এই মানব সমাজ এবং ভূপৃষ্ঠের মধ্যকার সম্পর্ক বিশ্লেষণই হলো মানব ভূগোল। মানবকুল বা মানব সম্প্রদায় ভূপৃষ্ঠের নির্দিষ্ট স্থানে বসবাস করে নানা ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড করে। এই নানা ধরনের মানুষ যত ধরনের কাজকর্মগুলো করছে, একটা নির্দিষ্ট সমাজ তৈরি করে বা অনেক মানব সম্প্রদায়, অনেকগুলো মানব গোষ্ঠী, নানা ধরনের কর্মকাণ্ডের এই সমষ্টি, এদের বিশ্লেষণ, ব্যাখ্যা, আলোচনা করাই হচ্ছে মানব ভূগোল। এটা বলছেন ফ্রেডরিক রাটজেল। এছাড়া আমরা এলেন চার্চিল, আমেরিকান ভূগোলবিদ,
তিনিও মানব ভূগোল বা হিউম্যান জিওগ্রাফিকে সংজ্ঞায়িত করেছেন এভাবে: মানুষ এবং প্রকৃতি আন্তঃসম্পর্কযুক্ত যে একটা বিষয়, আন্তঃসম্পর্কযুক্ত যে ভাবধারা তৈরি হয়, তাকে তিনি বলেছেন মানব ভূগোল। অর্থাৎ মানুষ এবং প্রকৃতির আন্তঃসম্পর্ক, মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল, মানুষ প্রকৃতিকে পরিবর্তন করে প্রকৃতিকে ব্যবহার উপযোগী করছে। এই যে মানুষের প্রকৃতির উপর নির্ভরশীলতা, প্রকৃতিকে ব্যবহার উপযোগী করা, এটা করতে যেয়ে মানুষ প্রকৃতিতে নানা ধরনের পরিবর্তন করে, কিছু ইতিবাচক, কিছু নেতিবাচক। নেতিবাচক পরিবর্তনগুলো আমরা কোনগুলো বলছি? যেগুলোতে আসে পরিবেশের ক্ষতি হচ্ছে, পরিবেশকে ক্ষতিকরভাবে ব্যবহার করা, তাহলে এটাকে বলছি আমরা নেতিবাচক পরিবর্তন, নেতিবাচক কাজ পরিবেশে। তাহলে মানুষ পরিবেশের সকল উপাদানগুলোকে ব্যবহার করে নানা ধরনের কর্মকাণ্ড করে, এটাই হলো মানুষের প্রকৃতির ওপর নির্ভরশীলতা, প্রকৃতির সাথে মানুষের আন্তঃসম্পর্ক। এই নির্ভরশীলতা এবং আন্তঃসম্পর্ককেই বলছেন এলেন চার্চিল মানব ভূগোল। এরপর আমরা দেখি আরেকজন প্রখ্যাত ভূগোলবিদ, জার্মান ভূগোলবিদ আলেকজান্ডার ভন হামবোল্ট। আলেকজান্ডার ভন হামবোল্ট তিনি প্রাকৃতিক ভূগোলে যেমনি অবদান রেখেছেন, একইভাবে মানবিক ভূগোলেও কিন্তু অবদান রেখেছেন। মানবিক ভূগোলের নানা ধরনের বৈশিষ্ট্যগুলো নিয়ে তিনি অধ্যয়ন করেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, গবেষণা করেছেন। এই আলেকজান্ডার ভন হামবোল্ট তিনি আবার যেটা বলছেন যে কোনো স্থান বা এলাকা বসবাসকারী যে মানব গোষ্ঠী বা মানব সম্প্রদায় রয়েছে, এই মানব গোষ্ঠী বা মানব সম্প্রদায়ের ব্যাখ্যা বিশ্লেষণ, আঞ্চলিক তারতম্য বিশ্লেষণ করা, অধ্যয়ন করাই হলো মানব ভূগোলের কাজ। আঞ্চলিক তারতম্য আমরা লক্ষ্য করি, বিশ্বের বিভিন্ন দেশে ভাষা ভিন্ন, মানুষের পোশাক পরিচ্ছদ ভিন্ন, খাদ্যাভ্যাস, মানুষের চালচলন, মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের ভিন্নতা রয়েছে। একটু লক্ষ্য করো তোমরা, শহর এবং গ্রামেও মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড, মানুষের আচার ব্যবহার, মানুষের জীবন আচরণ, মানুষের বিভিন্ন ধরনের অর্থাৎ মানুষের জীবন ধারণের জন্য যে প্রক্রিয়া, যে বৈশিষ্ট্য, তার কিন্তু ব্যাপক পার্থক্য আমরা গ্রাম এবং শহরেও পার্থক্য দেখি। একটা দেশের মধ্যে বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্নতা রয়েছে। আবার সারা বিশ্ব চিন্তা করলে সারা বিশ্বের ভিন্ন ভিন্ন দেশের মধ্যেও কিন্তু মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড, মানুষের প্রকৃতির উপর নির্ভরশীলতা, প্রকৃতিকে ব্যবহার করা, এর অনেক বেশি পার্থক্য রয়েছে। শহরে আমরা কৃষিকাজ হতে দেখি না, আর গ্রামীণ ভূমিগুলো কৃষি নির্ভর। শহরে নানা ধরনের শিল্প কারখানা গড়ে ওঠে, বিভিন্ন ধরনের সেবা প্রদানকারী অফিস বা প্রতিষ্ঠান গড়ে ওঠে, ব্যাংক, বিমা, নানা ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড লক্ষ্য করা যায়। অর্থাৎ স্থানভেদে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড, মানুষের কাজ, এর ভিন্নতা লক্ষ্য করা যায়। এটাকে আলেকজান্ডার ভন হামবোল্ট বলেছেন। এই যে মানুষের বিভিন্ন স্থানে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের, মানুষের কাজকর্মের, মানুষের জীবনধারার যে বৈশিষ্ট্যগত পার্থক্য রয়েছে, সেটা আলোচনা করাই হলো মানব ভূগোল বা হিউম্যান জিওগ্রাফি। তাহলে আমরা ফ্রেডরিক রাটজেলের সংজ্ঞা দেখলাম, মিস এলেন চার্চিল এবং আলেকজান্ডার ভন হামবোল্ট, অর্থাৎ ব্যক্তি বিশেষের সুনির্দিষ্ট সংজ্ঞা আমরা দেখলাম মানব ভূগোলের। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা মানব ভূগোল বা হিউম্যান জিওগ্রাফি, যেটা এতক্ষণ সংজ্ঞার আলোকে দেখার চেষ্টা করলাম, সেটার আমরা বিষয়বস্তুটার ভিতরে ঢোকার চেষ্টা করি। অর্থাৎ হিউম্যান জিওগ্রাফি বা মানব ভূগোলের বিষয়বস্তুর ভিতরে আমরা ঢুকতে চাচ্ছি। বিষয়বস্তু কি? মানব ভূগোল কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করে তার সবিস্তারে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে মানব ভূগোলের বিষয়বস্তু। মানব ভূগোলের বিষয়বস্তুর মধ্যে প্রথমে আসবে মানুষ। মানুষ না থাকলে তো আর মানব ভূগোল কল্পনা করা যায় না। প্রকৃতিতে মানুষ বসবাস করে। প্রকৃতিতে বা তোমরা যখন প্রাকৃতিক ভূগোল পড়েছো, আমরা দেখেছি যে প্রাকৃতিক ভূগোলে বা সারা বিশ্বের যে মণ্ডলীকরণ, স্পেয়ার, তাতে আমরা 4টা মণ্ডলে আলোচনা করতে পারি: বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, অশ্বমণ্ডল বা ভূত্বক এবং জীবমণ্ডল। জীবমণ্ডল এই বাকি 3টা মণ্ডলের মধ্যে বসবাস করে। বাকি 3টা মণ্ডল অর্থাৎ বাড়িমণ্ডল, পানি যেখানে জলভাগ, সেখানে জীব রয়েছে। ভূত্বক বা অশ্বমণ্ডল, এইখানে জীব রয়েছে। এবং বায়ুমণ্ডলেও জীবের বসবাস রয়েছে। তাহলে 3টা মণ্ডলেই জীবকুল বসবাস করে, এবং এই জীবকুলের মধ্যে অন্যতম হচ্ছে মানবকুল বা মানুষ। তাহলে মানব ভূগোলের বিষয়বস্তুর মধ্যে প্রথমে আসবে মানুষ। আমরা তাহলে পৃথিবীতে যে মানবকুল বা মানব গোষ্ঠী রয়েছে, তাকেই আমরা মানব ভূগোলের প্রধান বিষয়বস্তু হিসেবে চিন্তা করতে পারি। মানব ভূগোল পৃথিবী নিয়ে আলোচনা করে
এবং পৃথিবীতে প্রধান যে বৈশিষ্ট্যটাকে মানব ভূগোল গুরুত্ব দিয়ে থাকে সেটা হচ্ছে পৃথিবীতে বসবাসরত মানুষ। এবং এই মানুষগুলো পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে ওই অঞ্চলের পরিবেশকে ব্যবহার করে তারা তাদের বৈশিষ্ট্যগুলো গড়ে তোলে। আবার অনেক ক্ষেত্রে পরিবেশকে রূপান্তর করে মানুষ তার প্রয়োজন অনুযায়ী বা বৈশিষ্ট্যের ভিত্তিতে। যেমন মনে করো, যেখানে বরফ পড়ে, বরফাবৃত অঞ্চলে মানুষ যে ধরনের কর্মকাণ্ড করে, সমতল ভূমিতে ভিন্নতা রয়েছে, মরুভূমিতেও ভিন্নতা রয়েছে, মানুষের পোশাক আশাক, মানুষের কাজকর্ম এবং মানুষের ভূমি ব্যবহারের ধরনেরও ভিন্নতা দেখা যায়। কি অনুযায়ী? স্থান অনুযায়ী। তাহলে আমরা যেটা বলছিলাম যে মানুষ পরিবেশে বসবাস করে, তাহলে মানুষ পরিবেশে বসবাস করে নিজের প্রয়োজনে পরিবেশের যে ভূদৃশ্য, পরিবেশের যে ভূমিরূপ, সেটাকে পরিবর্ধন এবং ব্যবহার উপযোগী করছে, কখনো কখনো অভিযোজনও করে থাকে। অর্থাৎ পরিবেশের যে উপাদানগুলো রয়েছে তার সাথে মানুষ নিজেকে খাপ খাওয়ায়। আবার কখনো কখনো মানুষ পরিবেশের উপাদানগুলোকে পরিবর্তন করে নিজের মতো করে তৈরি করে নেয়। তাহলে পরিবর্তন করে, পরিবর্ধন করে, আবার নিজেকে খাপ খাইয়ে নেয় বা অভিযোজনও করে থাকে। এই মানব ভূগোলের দ্বিতীয় আরেকটি বিষয়কে আমরা গুরুত্ব দিতে পারি। মানুষের পাশাপাশি দ্বিতীয় আর যে বিষয়টাকে গুরুত্বের সাথে মানব ভূগোল বিবেচনা করে সেটা হচ্ছে পরিবেশ। অর্থাৎ মানুষ কোথায় আমরা আছি, যেখানে বসবাস করছি, সেটা আমাদের চারিদিক ঘিরে রয়েছে পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ এবং মানবীয় পরিবেশ। মানবীয় পরিবেশটা মানুষ তৈরি করছে, আর প্রাকৃতিক পরিবেশ যেখানে মানুষ জন্মগ্রহণ করছে, বসবাস করছে, প্রকৃতি সৃষ্ট নেচার বা প্রকৃতি সৃষ্ট যে অবস্থা, যে পরিবেশের যে উপাদানগুলো রয়েছে, সেটাকে আমরা বলছি পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। তাহলে এখানে আমরা মানব ভূগোলে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল হয়ে মানবিক পরিবেশ গড়ে তুলি। আমাদের চারিপাশে যে পারিপার্শ্বিক অবস্থা রয়েছে তা যেখানে আমরা বসবাস করছি সেটা পরিবেশ, এবং এখানে জড় অবস্থা রয়েছে, জীবকুল রয়েছে। তাহলে এই পরিবেশের মধ্যে জড় এবং জীবের আন্তঃসম্পর্ক নিয়েই পরিবেশ গড়ে তোলে, এবং এই গড়ে তোলা পরিবেশের মধ্যে মানুষ বিভিন্ন ধরনের কাজকর্ম বা মানুষের কর্মকাণ্ড, অ্যাক্টিভিটিস, হিউম্যান অ্যাক্টিভিটিসগুলো করে থাকে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষের জীবনধারার ভিন্নতা রয়েছে। মরুভূমি অঞ্চলে মানুষ এক ধরনের জীব লালন পালন করে, সমতল ভূমি অঞ্চলে আরেক ধরনের জীব লালন পালন করতে আমরা দেখি। মরুভূমিতে আমরা দেখি যে সে সকল প্রাণীগুলো সেখানে বেঁচে থাকে যেগুলো দীর্ঘদিন পানিবিহীনভাবে বেঁচে থাকতে পারে। আমাদের এখানে যে গরু, ছাগল, হাঁস, মুরগিগুলো লালন পালন করা হয়, সেগুলো মরুভূমিতে নিয়ে ছেড়ে দিলে বেঁচে থাকবে না। আবার মরুভূমির জাহাজ যেটাকে বলা হয় উট, সেটা মরুভূমির বিশেষ একটা জন্তু বা প্রাণী। আবার মরুভূমি অঞ্চলে আমরা যে ধরনের উদ্ভিদগুলো দেখতে পাই, কাঁটাযুক্ত উদ্ভিদ, কাঁটাযুক্ত ঝোপঝাড়, কাঁটাযুক্ত বৃক্ষাদি, যেমন খেজুর বৃক্ষ, পাম বৃক্ষ, এগুলো কিন্তু আমরা আবার আমাদের এখানে সমতল ভূমি বা বৃষ্টিবহুল যে অঞ্চলগুলো রয়েছে বা বরফাবৃত যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু আবার এটা খুব একটা লক্ষ্য করা যাবে না। তবে আমাদের এখানকার সমতল ভূমিতে আমরা খেজুর জাতীয় বৃক্ষের আমরা এখানে উৎপাদন হতে দেখি। তবে এর প্রগাঢ়তা বা ব্যাপকতা রয়েছে কিন্তু মরুভূমি অঞ্চলে। তাহলে ভিন্ন ভিন্ন পরিবেশে, যেমন লক্ষ্য করো যে ক্যাঙ্গারু, চিন্তা করলে আমরা কিন্তু অস্ট্রেলিয়ার কথা আমাদের সবার মনে আসবে। তাহলে এই বিশেষ প্রাণীটি অস্ট্রেলিয়া অঞ্চলে বিশেষভাবে ওখানকার পরিবেশের মধ্যে বেঁচে থাকে, বংশবৃদ্ধি করে। তাহলে এই বিশেষ প্রাণীটি আমাদের এখানে লক্ষ্য করা যায় না। আবার আমরা যে রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের এই অঞ্চলের যে বিশেষ প্রাণী বা আমাদের যে পরিবেশগত বৈশিষ্ট্যে এই প্রাণীটি বেঁচে থাকে, সেটি কিন্তু আবার অস্ট্রেলিয়ায় নিয়ে ছেড়ে দিলে সেখানে আবার বেঁচে থাকতে পারবে না। তাহলে পরিবেশের ভিন্নতার কারণে প্রাণীকুলের ভিন্নতা রয়েছে, এবং এই প্রাণীর মধ্যে শ্রেষ্ঠ যে প্রাণী মানুষ, যাকে নিয়ে আমাদের আজকের আলোচনা মানব ভূগোল, সেও কিন্তু ভিন্ন ভিন্ন পরিবেশে ভিন্নভাবে রিয়্যাক্ট করে, বা ভিন্ন ভিন্ন পরিবেশে মানুষ ভিন্নভাবে তার প্রাধান্য বিস্তার করে বা পরিবেশকে ব্যবহার করে থাকে। এরপর আমরা এই মানব ভূগোলের যে গুরুত্বপূর্ণ বিষয়বস্তুকে চিন্তা করি সেটা হচ্ছে সংস্কৃতি বা মানুষের কালচার। মানব ভূগোলে গুরুত্বপূর্ণ বিষয়। সংস্কৃতি বা কালচার বলতে কি বুঝছি? নির্দিষ্ট স্থানে বা একটা নির্দিষ্ট অঞ্চলে মানুষ যে ধরনের জীবন আচরণ করে থাকে, এটাই হচ্ছে তার সংস্কৃতি, এটাই তার কালচার। তাহলে এই সংস্কৃতি বা কালচার সেটা জীবভূগোলের
সেটা মানব ভূগোলের মানুষের গুরুত্বপূর্ণ কাজ হিসেবে মানব ভূগোলের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তুও বটে। তারপর আমরা আসি মানুষের কর্মকাণ্ড বা মানুষের অ্যাক্টিভিটিসের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব যে কর্মকাণ্ডটি আমাদের গুরুত্ব সহকারে আমাদের দৃষ্টিগোচর হয়, সেটি হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। অর্থাৎ অর্থ উপার্জনের জন্য মানুষ যে সকল কর্মকাণ্ড করে থাকে, মানুষ কৃষিকাজ করে, শিল্প কারখানা স্থাপন করে, শিক্ষক, ডাক্তার, উকিল, এই যে সেবামূলক প্রতিষ্ঠানে যারা কর্মরত, এই সবগুলোই হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। ব্যবসা বাণিজ্য, পরিবহন যোগাযোগ ব্যবস্থা, এটাকে আমরা বলছি অর্থনৈতিক কর্মকাণ্ড। তাহলে মানুষ প্রকৃতিতে বিদ্যমান যে রিসোর্স বা সম্পদগুলো রয়েছে, যেমন চিন্তা করো নদী একটা ন্যাচারাল রিসোর্স, সেখান থেকে আমরা কি পাচ্ছি? মৎস্য, মাছ পাই, পানি পাই। এ পানি কি করে? পানি দিয়ে কৃষিকাজ করা হয়, শিল্প কারখানার কাঁচামাল, শিল্প কারখানার যন্ত্রপাতি, এগুলোকে শীতল করতে, ঠান্ডা করতে, শিল্প কারখানার দ্রব্যগুলোকে রূপান্তর করতে, প্রক্রিয়াজাত বা ম্যানুফ্যাকচার করতে পানির বিকল্প নেই। তাহলে এই যে প্রাকৃতিক সম্পদ বা ন্যাচারাল রিসোর্স যেটা নদী, তাকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করে নানা ধরনের অর্থনৈতিক কাজ করে থাকি। অর্থ উৎপাদনের সাথে সংশ্লিষ্ট কর্মকাণ্ড পরিচালনা মানুষ করে থাকে। তাই মানব ভূগোলে অর্থনীতি এবং সম্পদ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। তাহলে কোনো স্থানে বা কোনো অঞ্চলে যে ন্যাচারাল রিসোর্স বা সম্পদগুলো রয়েছে, সেগুলোকে মানুষ ব্যবহার করে অর্থ উপার্জনের সাথে সংশ্লিষ্ট যে কর্মকাণ্ডগুলো করে, সেগুলোকে আমরা বলছি অর্থনৈতিক কর্মকাণ্ড। এবং অর্থনৈতিক কর্মকাণ্ড মানব ভূগোলের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু। বিশ্বব্যাপী এই অর্থনৈতিক কর্মকাণ্ডের ভিন্নতা রয়েছে। যেমন চিন্তা করো যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়েছিল। কেমন করে হলো? ওখানে ব্যাপকভাবে শিল্প কারখানা স্থাপিত হয়েছে। তাহলে দেখছি যে একটা বিশেষ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ঘিরে একটা অঞ্চলে যে ব্যাপক অর্থনীতির আলোড়ন তৈরি হয়েছে, যাকে আমরা শিল্প বিপ্লব বলে থাকি। আবার কৃষি বিপ্লব বলো, যা ব্যাপক সমতল ভূমি অঞ্চল, যেখানে জমিতে উচ্চ ফলনশীল ফসল ফলানো যায় বা অল্প জমিতে অধিক পরিমাণে ফসল ফলানোর মাধ্যমেও কিন্তু কৃষি বিপ্লবের সূচনা বিশ্বের ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন সময়ে হয়েছে। আমাদের এখানেও সবুজ বিপ্লব সংগঠিত হয়েছে। তাহলে এই সবগুলোই হচ্ছে অর্থ উৎপাদনের সাথে সংশ্লিষ্ট এবং অর্থনৈতিক কর্মকাণ্ড। এছাড়া রয়েছে জনসংখ্যা এবং জনপদ। বিশ্বব্যাপী আমরা দেখি যে মানুষের আবাসন ব্যবস্থার পার্থক্য রয়েছে। মানুষের যে বিশ্বের বিভিন্ন স্থানে যে জনগোষ্ঠী বসবাস করে, এই জনগোষ্ঠীগুলোর অর্থনৈতিক কর্মকাণ্ডের পার্থক্য হয়, সাথে সাথে তাদের জীবন আচরণের, জীবন ধারণের প্রক্রিয়ার বৈশিষ্ট্যের পার্থক্য হয়ে থাকে। এই কারণে মানব সম্প্রদায়ে ভিন্ন ভিন্ন স্থানে মানুষের বসতিরও পার্থক্য হয়ে থাকে। এক এক জায়গায় মানুষের বসতি বা সেটেলমেন্টের ধরন, মানুষের যে আবাসন, যেখানে মানুষ বসবাস করে, সেটা এক এক জায়গায় এক এক রকম। চিন্তা করো বিশ্বের বিভিন্ন জায়গায় যেখানে প্রতিকূল পরিবেশ, বৃষ্টিপাতের পরিমাণ কম, পানির পরিমাণ কম, সেখানে কৃষিভূমি অনুর্বর হলে মানুষ সেখান থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়। ফলে কি হয়? যাযাবর জনগোষ্ঠী গড়ে ওঠে, অস্থায়ীভাবে বসবাস করে। যেখানে পরিবেশের প্রয়োজনীয় উপাদানের ঘাটতি রয়েছে, সেখানে মানুষ ব্যবহার করতে করে পরিবেশের ওই উপাদানগুলো যখন শেষ হয়ে যায়, তখন মানুষ ওখান থেকে স্থানান্তরিত হয়। এই ধরনের মানুষেরও বসতি বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যায়। অর্থাৎ এ ধরনের জনপদও বিভিন্ন জায়গায় গড়ে ওঠে। অস্থায়ী জনপদ, অস্থায়ী বসতি, যাযাবর জনগোষ্ঠী। এভাবে আবার আমরা দেখব যে বরফাবৃত অঞ্চলে, উত্তর মেরু অঞ্চলে কিছু খর্বকায় জনগোষ্ঠী, পিগমি জনগোষ্ঠী গড়ে ওঠে। আফ্রিকা অঞ্চলে মানুষের শারীরিক গঠন, মানুষের কর্মকাণ্ড, মানুষের বসবাসের ধরন, এই জনপদেও আবার ভিন্ন ভিন্ন জনগোষ্ঠী রয়েছে। তাহলে বিশ্বের বিভিন্ন জায়গায় যে জনগোষ্ঠীর মধ্যে ভিন্নতা রয়েছে, সেটাও মানব ভূগোলের আলোচনার বিষয়বস্তু। তাছাড়া বিশ্বের বিভিন্ন স্থানে আমরা দেখি যে একটা সময় মানুষের জনসংখ্যার গণনা করা হয়, অর্থাৎ এটাকে আমরা বলি আদমশুমারি।
তাহলে বিশ্বের বিভিন্ন জায়গায় কত সংখ্যক জনগোষ্ঠী বসবাস করে, এই জনগোষ্ঠীর খাদ্য বস্ত্রের চাহিদা, খাদ্যের চাহিদা, এই জনগোষ্ঠীর শিক্ষা দীক্ষা ইত্যাদি যে সুযোগ সুবিধাগুলো দেয়া প্রয়োজন সেগুলো দেয়া যাচ্ছে কিনা তা কিন্তু এই আদমশুমারির উপর নির্ভর করে থাকে। জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যার পরিমাণ বা জনসংখ্যার আয়তন, এগুলোও কিন্তু মানব ভূগোলের যে জনসংখ্যা বা জনমিতি সেখানে আলোচনা করা হয়ে থাকে। তাহলে মানব ভূগোলের গুরুত্বপূর্ণ আরেকটি আলোচনার বিষয়বস্তু হচ্ছে জনসংখ্যা। এই জনসংখ্যার মধ্যে রয়েছে জনসংখ্যা বৃদ্ধির হার, জন্মহার, মৃত্যুহার, প্রজননশীলতা। তারপর আমরা দেখব যে বিশ্বের বিভিন্ন জায়গায় নারী পুরুষের অনুপাতের পার্থক্য রয়েছে। এই সবগুলোই হচ্ছে মানব ভূগোলের জনসংখ্যার বিষয়ে আলোচ্য একটি গুরুত্বপূর্ণ অংশ বা মানব ভূগোলের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু জনসংখ্যা। তাহলে আমরা মানব ভূগোলের যে বিষয়গুলো আলোচনা করছি তার মধ্যে আরও আমরা যদি বিষয়বস্তু অন্তর্ভুক্ত করতে চাই, যেমন অঞ্চল বা রিজন। অঞ্চল বা রিজন বলতে কি বুঝি? ভূগোলে অঞ্চল বা রিজন বলতে একটা নির্দিষ্ট এলাকাকে বোঝানো হয়। যেমন আমরা ভূগোলবিদ রিচার্ড হাডসনের সংজ্ঞা পড়েছিলাম মানব ভূগোলে, তিনি কিন্তু অঞ্চলকেও সংজ্ঞায়িত করেছেন এবং অঞ্চল বা রিজন শব্দটি প্রথমে তিনি ব্যবহার করেন। এবং ভূগোলে রিজনাল জিওগ্রাফি বা আঞ্চলিক ভূগোল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। উচ্চতর ভূগোল যারা অধ্যয়ন করতে, অর্থাৎ অনার্স মাস্টার্স যারা অধ্যয়ন করে, তারা এই আঞ্চলিক ভূগোল বা রিজনাল জিওগ্রাফি কোর্সটি অধ্যয়ন বা পাঠ করে থাকে। এই রিচার্ড হাডসন প্রথম যে অঞ্চল শব্দটি ব্যবহার করেন তার পিছনে কিন্তু যথাযথ যুক্তি তিনি উপস্থাপন করেছেন। যেমন যুক্তিগুলো কি? অঞ্চল হলো একটি ধারণা, একটা নির্দিষ্ট স্থান যেখানে নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে এবং ওই অঞ্চলে বসবাসকারী যে মানবকুল বা জনপদ রয়েছে তাদের নির্দিষ্ট কর্মকাণ্ড, নির্দিষ্ট একটা আঞ্চলিক প্রেক্ষাপট রয়েছে যেখানে প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো সমরূপ হয়ে থাকে। এই সমরূপ বা প্রায় সমরূপ প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন মানব বসতিকে আমরা বলছি এক অঞ্চল। আবার মানব বসতি নাও থাকতে পারে, যেমন বনভূমি, এটাও কিন্তু একটা অঞ্চল। সাহারা মরুভূমি অঞ্চল, সাহারা মরুভূমিতে যাযাবর জনগোষ্ঠী বসবাস করে বা চলাচল করে বা পশুচারণ করে থাকে। তাহলে এই অঞ্চল হচ্ছে একটা নির্দিষ্ট প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন বা কতগুলো নির্দিষ্ট সমরূপ বা একই ধরনের প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন একটি স্থান বা একটি বৈশিষ্ট্যপূর্ণ এলাকা, যাকে ভূগোলের ভাষায় বলা হয় অঞ্চল। এবং এই অঞ্চল এবং আঞ্চলিক ভূগোল এটি মানবিক ভূগোল বা সাংস্কৃতিক ভূগোলের আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। এছাড়া আমরা মানব ভূগোলে আর যে বিষয়টি আরও বেশি গুরুত্ব দিয়ে থাকি, যেমন চিত্র অঙ্কন করা, মানচিত্রাঙ্কন। এই যে আমরা বললাম অঞ্চল বা একটা নির্দিষ্ট স্থান, এই অঞ্চল বা নির্দিষ্ট স্থানটাকে আমরা মানচিত্রায়নের মাধ্যমে প্রকাশ করে থাকি এবং এই মানচিত্রায়নের মাধ্যমে এই প্রকাশের যে চেষ্টাটা, এটাই হচ্ছে মানচিত্রাঙ্কন বিদ্যা। এবং মানব ভূগোলে মানুষ যেখানে বসবাস করে ওই স্থানটাকে মানচিত্রের মাধ্যমে প্রকাশ করতে চায়। যেমন মনে করো তোমার বাড়িটা তুমি খুঁজে পাবে ম্যাপের মাধ্যমে, তোমার এলাকায় যে মৌজা মানচিত্র রয়েছে সেখানে তুমি তোমার বাড়িটা খুঁজে পাবে। তাহলে মানচিত্রায়ন যদি না হতো, তাহলে মানুষের এই যে কর্মকাণ্ডটা যদি না আসতো মানচিত্র তৈরি করা, তাহলে কিন্তু আমরা আমাদের নির্দিষ্ট বসবাসের স্থানগুলোকে দেখাতে পারতাম না। আমরা আজকে বিশ্ব মানচিত্র দেখলে আমরা চিহ্নিত করতে পারি যে এটা হচ্ছে উত্তর আমেরিকার মধ্যে রয়েছে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ইত্যাদি। তাহলে এই মানচিত্রায়নের ফলেই কিন্তু আমরা মানব ভূগোলের এই যে অঞ্চলগুলো সেগুলোকে দেখাতে পারছি। মানচিত্রায়নের মাধ্যমে আমরা ভারতীয় উপমহাদেশ অঙ্কন করলে সেখানে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ এই দেশগুলোকে দেখাতে পারি। তাহলে মানচিত্রায়নের মাধ্যমে মানবিক ভূগোলের মানবের যে বা মানবকুলের বা নির্দিষ্ট মানব সম্প্রদায়ের মানবের জনপদকে আমরা চিত্রায়নের মাধ্যমে প্রকাশ করতে পারি। মানচিত্র বিশ্লেষণ মানব ভূগোলে এই কারণে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। তাহলে মানব ভূগোলে যতগুলো আলোচনার বিষয় আছে, যেমন আমরা দেখেছি
অঞ্চল, অর্থনীতি, সম্পদ, জনসংখ্যা এইগুলোকে আমরা মানচিত্রায়নের মাধ্যমে প্রকাশ করে থাকি। একটা বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে সেখানে জনসংখ্যার বিন্যাস যদি দেখায় আমরা, যে চট্টগ্রাম বিভাগে কত জনসংখ্যা বসবাস করে, ঢাকা বিভাগে কত জনসংখ্যা বসবাস করে, তাহলে কিন্তু আমরা খুব সহজে মানচিত্রায়নের মাধ্যমে জনসংখ্যার বিন্যাস দেখাতে পারি, শিল্পের অবস্থান দেখাতে পারি, খনিজ সম্পদের অবস্থান দেখাতে পারি। যদি মনে করো যে বাংলাদেশের প্রধান প্রধান প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রগুলো মানচিত্রে দেখাও, তাহলে মানচিত্রে যদি আমরা মানচিত্র অঙ্কন যদি ভূগোলে না আসতো, তাহলে কিন্তু আমরা এই বৈশিষ্ট্যগুলো মানচিত্রে দেখাতে পারতাম না। এই কারণে মানব ভূগোলে মানচিত্র গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। আমরা এখন এতক্ষণ ধরে মানব ভূগোলের বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি। আমরা এখন মানব ভূগোলের বিভিন্ন শাখা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই বিষয়বস্তুগুলোর মধ্যেই মানব ভূগোলের শাখাগুলো নিহিত রয়েছে। মানুষের কর্মকাণ্ড, প্রকৃতির ওপর মানুষের প্রভাব, মানুষের নির্ভরশীলতা, সবগুলো বিশ্লেষণ করে মানব ভূগোলের কতগুলো শাখা আমরা ডেভেলপ করেছি। যেমন নগর ভূগোল বা আরবান জিওগ্রাফি, রিজনাল জিওগ্রাফি আঞ্চলিক ভূগোল, রাজনৈতিক ভূগোল বা পলিটিক্যাল জিওগ্রাফি, এরপর আমরা বলতে পারি অর্থনৈতিক ভূগোল ইকোনমিক জিওগ্রাফি, কালচারাল জিওগ্রাফি সাংস্কৃতিক ভূগোল, সোশ্যাল জিওগ্রাফি সমাজ ভূগোল, এই সবগুলো হিউম্যান জিওগ্রাফি বা মানব ভূগোলের শাখা। তাহলে রাজনৈতিক ভূগোল, অর্থনৈতিক ভূগোল, সামাজিক ভূগোল, নগর ভূগোল, নগর এবং গ্রাম দুটো ভিন্ন ভিন্ন আলোচনার বিষয়বস্তু। তাহলে নগর ভূগোল, জনসংখ্যা ভূগোল, আঞ্চলিক ভূগোল, এই সবগুলোই হচ্ছে মানবিক ভূগোল বা হিউম্যান জিওগ্রাফির শাখা। এবং আমরা এই যে একটা সার্কেল অঙ্কন করেছি সেখানেও হিউম্যান জিওগ্রাফির শাখাগুলো দেখাতে পারছি। তোমরা এই চিত্রটা লক্ষ্য করলে দেখতে পাবে যে মানব সৃষ্ট বিভিন্ন কাজগুলো, কর্মকাণ্ডগুলো, মানুষ যে কাজগুলো করে থাকে বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন সময়ে, বিশ্বের বিভিন্ন জায়গায় মানুষ নানা ধরনের কাজকর্ম করে থাকে, বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে, এই সবগুলোকে আমরা লক্ষ্য করব যে আমাদের ভূগোল এবং এই সবগুলোই হচ্ছে মানুষের কাজগুলো বিশ্লেষণ করা। একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে মানুষ যে সকল কাজগুলো করে এগুলোই আমাদের মানব ভূগোলের আলোচনার বিষয়, এবং এই সবগুলো কাজকেই আমরা মানব ভূগোলের শাখা হিসেবে দেখাতে পারছি। তোমরা দেখবে এখানে হিস্টোরিক্যাল জিওগ্রাফি দেখতে পাচ্ছি আমরা একটা শাখা, তারপরে আছে জিওগ্রাফি অফ রিলিজিয়ন অর্থাৎ ধর্মীয় ভূগোল, জিওগ্রাফি অফ ল্যাঙ্গুয়েজ ভাষা ভূগোল, আরবান জিওগ্রাফি, ফিজিক্যাল জিওগ্রাফি বা প্রাকৃতিক ভূগোল, হিউম্যান এনভায়রনমেন্টাল রিলেশন মানুষ পরিবেশের মধ্যকার সম্পর্কিত ভূগোল, কালচারাল জিওগ্রাফি, সোশ্যাল জিওগ্রাফি, পলিটিক্যাল জিওগ্রাফি, পপুলেশন জিওগ্রাফি, মেডিকেল জিওগ্রাফি, ইকোনমিক জিওগ্রাফি বা অর্থনৈতিক ভূগোল, চিকিৎসা ভূগোল, রাজনৈতিক ভূগোল, এই সবগুলোকে আমরা বলছি হিউম্যান জিওগ্রাফি বা মানব ভূগোলের মানুষের সকল কাজগুলোকে আমরা আলাদা আলাদা করে মানব ভূগোলের শাখা হিসেবে চিন্তা করলে আমরা এগুলোকে এক একটা মানব ভূগোলের ভিন্ন ভিন্ন শাখা হিসেবে চিত্রায়িত করতে পারি। তাহলে আমরা এখানে মানব ভূগোলের প্রধান শাখা যে আমরা যদি দেখে থাকি, নগর ভূগোল, আঞ্চলিক ভূগোল, রাজনৈতিক ভূগোল বা পলিটিক্যাল জিওগ্রাফি, সাংস্কৃতিক ভূগোল, ইতিহাস ভূগোল, এসবগুলো হচ্ছে মানব ভূগোলের প্রধান প্রধান শাখা। তাহলে আমরা মানব ভূগোলের বিভিন্ন শাখা নিয়ে আলোচনা করলাম, এবং এগুলোকে শাখাগুলোর নাম থেকে আমরা বুঝতে পারি। যেমন সাংস্কৃতিক ভূগোল বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষের সংস্কৃতি নিয়ে আলোচনা করে। রাজনৈতিক ভূগোল বিশ্বের বিভিন্ন, আমরা যে মানচিত্র দেখতে পাই মানচিত্রের মধ্যে এক একটা দেশের নাম রয়েছে। রাজনীতি বা এগুলোকে বলা হয় পলিটিক্যাল ম্যাপ, রাজনৈতিক মানচিত্র। তাহলে বিশ্বের বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক প্রেক্ষাপটে যে আঞ্চলিকরণ করা হচ্ছে, রাজনৈতিক প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন অঞ্চল নিয়ে আলোচনা করা হয়, তাহলে এটাই হলো রাজনৈতিক ভূগোল। তাহলে মানব ভূগোলের অনেক ব্যাপক বিস্তৃত শাখা রয়েছে। আমরা ক্লাস শেষ করতে যাচ্ছি, আমরা দেখি এখন মানব ভূগোল আমাদের পাঠের প্রয়োজনীয়তা কী। তাহলে এতক্ষণ যেটা আমরা আলোচনা করলাম যে মানব ভূগোল কাকে বলে, মানব ভূগোলের সংজ্ঞা, মানব ভূগোলের বিষয়বস্তু, মানব ভূগোলের শাখা, এগুলো পাঠ করার প্রয়োজনীয়তা কী। বিশ্বের বিভিন্ন অঞ্চলে মানুষের স্থানিক বৈশিষ্ট্য জানার জন্য এক এক স্থানে এক এক ধরনের মানুষের দৈহিক গড়নেরও পার্থক্য রয়েছে। মানুষের চেহারা, মানুষের উচ্চতা, মানুষের নাক, মুখ, শারীরিক গঠন বিশ্বের বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন স্থানভেদে পার্থক্য রয়েছে। এটাকে আমরা বলি স্থানিক বিন্যাস।
তাহলে মানব ভূগোল যদি আমরা না পড়ি এই স্থানিক বিন্যাস সম্পর্কে আমরা জানতে পারি না। মানব ভূগোল না পড়লে আমরা বিশ্বের বিভিন্ন অঞ্চল বা বিভিন্ন দেশ সম্পর্কে জানতে পারি না, বিভিন্ন দেশের মানুষের কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারি না। যেমন ধরো মধ্যপ্রাচ্যর যে দেশগুলো রয়েছে সেখানে খনিজ তেল ব্যাপকভাবে উত্তোলন করা হয় এবং বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। তাহলে আমরা যদি মানব ভূগোল না অধ্যয়ন করি তাহলে কিন্তু আমরা এই বিষয়টা জানতে পারতাম না যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তেলের খনি রয়েছে এবং কোন কোন দেশগুলোতে সবচেয়ে বেশি তেল সঞ্চয় রয়েছে, সবচেয়ে বেশি তেল উত্তোলন করা হয়। এগুলো মানব ভূগোল পাঠের মাধ্যমে অধ্যয়ন করা যায়। মানুষের বিভিন্ন স্থানের মানুষের সংস্কৃতি সম্পর্কে জানা যায়, মানুষের অর্থনৈতিক পরিবেশ, বিশ্বের বিভিন্ন দেশগুলো কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক কাজ করে থাকে, এটা আমরা মানব ভূগোল অধ্যয়নের মাধ্যমে জানতে পারি। বিশ্বের বিভিন্ন অঞ্চল সম্পর্কে জানতে পারি। যেমন আমরা প্রথমে বলি যে পৃথিবীতে যে 7টি মহাদেশ রয়েছে, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, উত্তর মহাদেশ, অ্যান্টার্কটিকা মহাদেশ, এই মহাদেশগুলো এগুলো এক একটা অঞ্চল, বৃহৎ অঞ্চল। আবার এই ইউরোপ মহাদেশের মধ্যে কতগুলো দেশ রয়েছে, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, সুইডেন, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড ইত্যাদি ইত্যাদি, রাশিয়া, হ্যাঁ, কতগুলো দেশ রয়েছে। তাহলে এক একটা বৃহৎ অঞ্চলে আবার কতগুলো দেশ রয়েছে, এই দেশগুলোর মধ্যে আবার ভিন্ন ভিন্ন অঞ্চল রয়েছে। তাহলে এগুলো মানব ভূগোল পাঠের মাধ্যমে জানা যায়। অর্থাৎ আমরা মানব ভূগোল পাঠের মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থানের মানব সম্প্রদায়, অঞ্চল, বিশ্বের বিভিন্ন স্থানের মানুষের বিন্যাস, স্থানিক বিন্যাস, মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন, খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদের অবস্থান, বিশ্বের কোন কোন দেশে কি কি ধরনের প্রাকৃতিক সম্পদ পাওয়া যায়, এগুলো আমরা মানব ভূগোল অধ্যয়নের মাধ্যমে জানতে পারি। তাহলে আমরা আজকে এ পর্যন্ত ক্লাস শেষ করব। আমরা বলতে চাচ্ছি আজকে মানব ভূগোল বলতে কী বুঝি, মানব ভূগোলের বিষয়বস্তু, মানব ভূগোলের শাখাসমূহ এবং মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা। তাহলে আজকে আমরা এটুকু আলোচনা করলাম। তোমরা মানব ভূগোল বা সাংস্কৃতিক ভূগোল বা হিউম্যান জিওগ্রাফি, মানবীয় ভূগোল, এই ভূগোল দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টিতে এই বিষয়বস্তুগুলো অন্তর্ভুক্ত রয়েছে। তোমরা বই দেখলে আরও বেশি ক্লিয়ারলি আজকের লেকচারটি ফলো করতে পারবে। তাহলে সবাই সুস্থ থাকো। আজকে আমরা এ পর্যন্ত ক্লাস শেষ করি। সবাই ভালো থাকো।